উপস্থিত হয়েছি মীন লগ্নের 12টা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মীন লগ্নের ব্যাপারে বলতে গেলে এটা গুরুর রাশি। গুরুর এটা মূল ত্রিকোণ রাশি নয়। গুরুর মূল ত্রিকোণ রাশি হয় ধনু। মীন রাশি হচ্ছে জলতত্ত্বীয় রাশি আর দ্বিস্বাভাবিক রাশি। এখানে সূর্য ষষ্ঠেশ হয়। এই লগ্নে সূর্য সর্বদা কারক গ্রহ হয় না, কিন্তু গুরু ও সূর্য মিত্র গ্রহ হয়। সূর্যের প্রভাব এই লগ্নে এই কারণেও গুরুত্বপূর্ণ হয় যে সূর্য এখানে ষষ্ঠ ঘরের অধিপতি হয়, আর সে প্রত্যেকটা ঘরে বসে নিজের প্রভাব দেবে। কারণ রোগ, ঋণ ও শত্রু এই তিনটের বিচার কুণ্ডলীর ষষ্ঠ ঘর থেকে করা হয়, আর আমাদের জীবনকালে এই তিনটে জিনিসেরই প্রভাব দেখা যায়। সূর্য এই কুণ্ডলীতে যে ঘরে বসবে, যে ঘরের সাথে সম্পর্ক বানাবে, সেখানে কেমন প্রভাব দেবে। সূর্যের প্রভাব জানতে জানতে আমরা আজ শেষ রাশিতে এসে পৌঁছেছি, অর্থাৎ মেষ থেকে কুম্ভ রাশি অবধি প্রত্যেকটা লগ্নে সূর্যের প্রভাব কেমন হয় সেটা জেনেছি। তাই এখন শুধু এটা জানার বিষয় নয় যে সূর্য কোন ঘরে বসে ভালো ফল দেবে আর কোন ঘরে বসে খারাপ ফল দেবে। এখন এটা জানার মুখ্য বিষয় যে কিভাবে আমরা সূর্যের ফল বের করব। যদি কোনো জাতক মীন লগ্নের হয়, তাহলে আমরা কি তাকে চুনি রত্ন ধারণের কথা বলবো? এটাই বিচারের মূল বিষয়। আমায় জিজ্ঞেস করলে আমি বলবো, রত্ন ধারণ যদি করানো হয় তো সূর্য যে ঘরে বসবে সেই ঘরের ফল দেবে, সেই ঘরের ফলে বৃদ্ধি করবে। যেখানে দৃষ্টি দেবে সেই ঘরের ফলে বৃদ্ধি করবে, আর তার সাথে বৃদ্ধি করবে রোগ, ঋণ ও শত্রুর, কারণ সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি। সূর্যের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরের দোষ লাগে না, কিন্তু সেটা তখন হবে যখন সূর্য ষষ্ঠ ঘরে বসবে। বাকি অন্য ঘরে বসলে আর সূর্যের রত্ন ধারণ করালে তো নিশ্চিত রূপে সেই রত্ন জাতকের ক্ষেত্রে লাভদায়ী কম, ক্ষতিকারক বেশি হবে। কারণ স্বাস্থ্যই তো সব কিছু, স্বাস্থ্যই সম্পদ। জীবনে যদি ঋণের অঙ্ক বেড়ে যায়, ঋণ শোধ না হয়, শত্রু শান্ত না হয়, সেক্ষেত্রে জাতক যতই সফলতা পাক না কেন শান্তি পাবে না, সমস্যায় থাকবে, অশান্ত থাকবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মীন লগ্নের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। দ্বিস্বাভাবিক রাশি, গুরুর দ্বারা প্রভাবিত রাশি। গুরুর দ্বারা প্রভাবিত হওয়ার জন্য ধনু লগ্নের মতো মীন লগ্নের জাতকরাও পরিষ্কার কথা বলা পছন্দ করে, সত্য কথা বলতে পছন্দ করে। সামনের ব্যক্তির ভালো লাগুক বা খারাপ, যা বলার মুখের উপরই বলবে। মন সবসময় চঞ্চল থাকে এদের, মন সবসময় অশান্ত থাকে। মনের কারক হয় চন্দ্রমা। এই লগ্নে সর্বদা কারক হয় চন্দ্রমা, কারণ চন্দ্রমা জলতত্ত্বীয় রাশি। মীন লগ্নে ষষ্ঠের অধিপতি সূর্য যদি লগ্নে বা আপনার ব্যক্তিত্বে বসে, তাহলে কেমন ফল দেবে। ষষ্ঠের সম্পর্ক যখনই আপনার ব্যক্তিত্বের সাথে হবে, লগ্নের সাথে হবে, জাতককে ঋণে রাখবে, জাতককে রোগী বানাবে, জাতকের শত্রু জাতককে সবসময় সমস্যায় ফেলবে। কিন্তু ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরের শুধু খারাপ দিকগুলো দেখলে হবে না, এর কিছু ভালো দিকও আছে। এখানে দেখতে হবে সূর্য কী অবস্থায় রয়েছে, অর্থাৎ সূর্যর ডিগ্রি বা অংশ কত। সূর্য যার ঘরে বসেছে, অর্থাৎ গুরুর ঘরে, সেই গুরুর সাথে সূর্যর তৎকালিক মৈত্রীতে সম্পর্ক কেমন হচ্ছে, সূর্যের উপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে, অর্থাৎ সূর্য লগ্নে বসলে অন্য কোন গ্রহের দৃষ্টি লগ্নে থাকছে,
এছাড়াও প্রত্যেকটা লগ্নে আমাদের বিচার করতে হবে যে লগ্নেশের পরিস্থিতি কেমন। একটা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক এখানে লগ্নে সূর্য পীড়িত অবস্থায় রয়েছে অথবা সূর্য বলবান অবস্থায় বসেছে। আপনার কুণ্ডলিতে সূর্য পূর্ণ বলবান রয়েছে। সূর্য গুরুর সাথে তৎকালিক মৈত্রীতে মিত্রতা রাখার কারণে অতি মিত্র হবে। কিন্তু কুণ্ডলিতে গুরু যদি রাহুর সাথে বসে, অংশ বলেও দুজনে সমান, তো সেই অবস্থাতে কি হবে? অথবা আপনার কুণ্ডলিতে রাহুর সম্পর্ক লগ্নের সাথে যদি হয়, তাহলে কি হবে? এটাই হবে যে যখন লগ্ন কমজোর হবে তখন জাতকের ব্যক্তিত্ব কমজোর হবে। আর সেই অবস্থাতে সূর্য লগ্নে বসলেও আমরা যদি বলি জাতক সরকারি চাকরিতে উচ্চ পদাধিকারী হবে, জাতককে সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি বানাবে, তাহলে সেটা সঠিক ফলাফল নির্ণয় করা হবে না। কেন? কারণ হচ্ছে আমরা লগ্নেশের বিচার করলাম না, আমরা লগ্নকে দেখলাম না। তাই সঠিক নির্ণয় করতে গেলে আমাদের লগ্নকেও দেখতে হবে। তারপর দেখতে হবে যে লগ্নগত সূর্য কেমন ফল দেবে। লগ্নতে সূর্য যদি পীড়িত অবস্থায় না হয়, অর্থাৎ রাহুর সাথে না বসে বা শনির দ্বারা দৃষ্টিত না হয়, তাহলে সূর্য ভালো অবস্থায় বসবে। আর সেক্ষেত্রে জাতককে জীবনকালের সব ধরনের সুখ দেবে। আগেই বলেছি সূর্য লগ্নে কারক হয়। জন্মকুণ্ডলিতে চন্দ্রমা যদি কমজোর হয় তাতে ঘাবড়াবার কিছু নেই, কারণ এই সূর্য জাতকের ভিতর আত্মবিশ্বাস ভরপুর দেবে। সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি হওয়ার জন্য জাতককে স্বাস্থ্যের সমস্যা দেবে, জাতকের স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা হবে। জাতকের ব্যক্তিত্বের কারণে জাতকের শত্রু সবসময় জাতককে হিংসা করবে। জাতক যদি কাউকে ঋণ দেয় তো সমস্যায় পড়বে, যদি ঋণ নেয় তাহলেও সমস্যায় পড়বে। অর্থাৎ পয়সা কোথাও গেলে ডুবে যাবার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে ষষ্ঠ ঘরের মালিক গিয়ে লগ্নে বসেছে। তাই আপনার ব্যক্তিত্বের সাথে যুক্ত হয়ে আপনাকে সমস্যায় ফেলবে। ষষ্ঠের লগ্নগত হওয়া সমস্যার কারণ হবে। এছাড়াও সূর্য নিজের ঘর থেকে ষষ্ঠ ও অষ্টমের যোগ বানাবে, যেটাকে স্বরাষ্ট্রক যোগ বলে। আর স্বরাষ্ট্রক যোগ হবার কারণে জাতককে কষ্ট দিতে পারে। সূর্য যদি পীড়িত হয় সেক্ষেত্রে এই কষ্ট আরও বেশি পরিমাণে হবে। আর সূর্য যদি পীড়িত না হয়, সূর্যের পরিস্থিতি যদি ঠিক হয়, সেক্ষেত্রে এই কষ্ট একটু কম হবে, কিন্তু কষ্ট সেক্ষেত্রেও হবে। এটা বলা ঠিক হবে না যে সূর্য শুধু ভালো ফলই দেবে। সূর্য দ্বিতীয় ঘরে বসলে কীরকম ফল দেবে? ঋণেশ যদি ধনভাবে গিয়ে বসে তাহলে কি ফল পাওয়া যাবে? জাতকের কুণ্ডলিতে অন্য গ্রহ যেমন গুরু, চন্দ্রমা ভালো পরিস্থিতিতে না থাকে, জাতক ভালো বিচারের মানুষ যদি না হয়, জাতকের সঙ্গতি যদি খারাপ হয়, তাহলে জাতক নিজের ধনকে জুয়া, বাজে কাজে নষ্ট করবে। নিজের পৈতৃক সম্পত্তি যেটা আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি, সেই ধন সম্পত্তি বাজে কাজে, বাজে সঙ্গতিতে নষ্ট করে ফেলবে। কেন? কারণ হচ্ছে ষষ্ঠের সম্পর্ক ধন ভাবের সাথে হচ্ছে, তাই জাতকের ধন বাজে কাজেই নষ্ট হয়। দ্বিতীয় ঘরে মেষ রাশি, যা সূর্যের উচ্চ ঘর। এখানে সূর্য যদি বলি অবস্থায় বসে, তো সেই অবস্থায় সূর্য আপনাকে ঋণগ্রস্ত করলেও আপনি আপনার পৈতৃক সম্পত্তিকে বাঁচাতে সক্ষম হবেন, আপনি সম্পত্তিকে বৃদ্ধি করাতেও সক্ষম হবেন। সেই অবস্থায় আপনি প্রবল শত্রুহন্তা অর্থাৎ শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবেন। কেন? কারণ হচ্ছে শত্রু ঘরের মালিক উচ্চ অবস্থায় ধন ঘরে গিয়ে বসেছে। আর আপনার প্রভাব, আপনাকে প্রতাপের কারণে শত্রু আপনার সামনে দাঁড়াতে পারবে না। সেই অবস্থায় এটা শ্রেষ্ঠ ফল হবে। সূর্য যদি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসে তাহলে কি রকম ফল পাওয়া যাবে? ষষ্ঠেশ বা ঋণ ঘরের অধিপতি
যদি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসে তাহলে তা অত্যন্ত শ্রেষ্ঠ। তৃতীয় ঘরে বৃষরাশি, যা ভূমিতত্ত্বীয় রাশি, শুক্রের রাশি। এটা মাথায় রাখতে হবে যে মীন লগ্নে শুক্র সর্বদা অকারক গ্রহ হয়, তাই সবার প্রথম দেখে নিতে হবে শুক্র কোথায় বসেছে, শুক্রের সাথে সূর্যের সম্পর্ক কেমন হচ্ছে। তৎকালিক মৈত্রীতে যদি মিত্রতা তৈরি হয় তাহলে আপনার কোনো প্রকারের সমস্যা নেই। সেই অবস্থায় জাতক শত্রুহন্তা অর্থাৎ শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। ঋণগ্রস্ত যদি হয়ও সেক্ষেত্রে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে। তাই আপনার শত্রু যদি থাকে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, আপনার ঋণ যদি থাকে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ আপনি আপনার বলাবলের দ্বারা, আপনি আপনার পরাক্রমের দ্বারা রোগ, ঋণ ও শত্রু এই তিনটে থেকেই মুক্ত থাকবেন। অর্থাৎ এখানে বসা সূর্য আপনার ক্ষতি করবে না, বরং আপনার পরাক্রমের দ্বারা আপনার ভাগ্য নির্মাণ করবে। এখানে বসা সূর্যের জন্য রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই শ্রেয় হবে। তৃতীয় ঘর থেকে সপ্তম দৃষ্টিতে ভাগ্যকে দেখবে। রত্ন ধারণ করলে ভাগ্যর বৃদ্ধি তো করবে, পরাক্রমের বৃদ্ধিও করাবে, আর তার সাথে রোগ, ঋণ ও শত্রুর বৃদ্ধিও করবে। ভেবে দেখুন, আমরা রোগ, ঋণ ও শত্রুকে এই কারণে বাড়াবো যে আমি শত্রুর উপর বিজয় প্রাপ্ত করব। কোনো না কোনো শত্রু তো এমনও হতে পারে যে আমার উপর ভারী পড়বে। তাই বললাম সূর্যের আরাধনা করাই শ্রেয়। মীন লগ্নের চতুর্থ ঘর বা সুখের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠে গিয়ে চতুর্থ ঘর বা সুখের ঘরে বসেছে। চতুর্থ ঘর মায়ের ঘর। আপনার বাণীর মধ্যে খুবই কঠোরতা থাকবে। আপনি যা বলেন মুখের উপর বলেন, সত্য কথাই বলেন। কথায় আছে সত্য বড়ই অপ্রিয় হয়, তাই সত্য বলো কিন্তু অপ্রিয় বলো না। অর্থাৎ বলার অর্থ হচ্ছে যে সামঞ্জস্য করে বলতে হবে, পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে সামঞ্জস্য রেখে বলা উচিত। ষষ্ঠে গিয়ে মায়ের ঘরে বসলে মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে। সূর্য এখানে মিথুন রাশিতে বসেছে, যা বুধের ঘর। বুধ সূর্যের আশেপাশে থাকে বা সাথে থাকে, সাথে থাকলে বুধাদিত্য যোগ হবে। এছাড়া তৃতীয় বা পঞ্চম ঘরে হতে পারে বুধ, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আপনি মায়ের খেয়াল রাখুন, পিতার সম্মান করুন, তাহলে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই অবস্থায় আপনি আপনার জীবনকালে ঋণ নিতে পারেন, কিন্তু কাউকে ঋণ কখনো দেবেন না। আপনার নেওয়া ঋণ থেকে আপনি অচল সম্পত্তি বানান। নিজের দ্বারা সম্পত্তি যত ক্রয় করতে পারেন করুন। অর্থাৎ ষষ্ঠের সূর্য আপনার চতুর্থ ঘরে বা সুখের ঘরে বসলে ঋণ থেকেও আপনার ঘরে সুখ স্থায়ী হবে। কিন্তু এই সূর্য যদি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ঋণের অর্থ সমস্ত খরচা হয়ে যাবে রোগ, শত্রু ও ঋণে। এই অবস্থাতেও বলবো সূর্যের আরাধনা করুন, ফল পাবেন। কুণ্ডলীর পঞ্চম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠে গিয়ে যদি জ্ঞানভাবে বসে কম বলাবলের সাথে, তাহলে শিক্ষাকে কমজোর করবে, শিক্ষায় সমস্যা তৈরি করবে। কিন্তু বলাবলের সাথে বসলে জাতকের শিক্ষা শ্রেষ্ঠতম হবে, জাতক শিক্ষা পূর্ণ করবে। পঞ্চম ঘরে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বীয় রাশি। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তৎকালিক মৈত্রীতে সূর্যের সম্পর্ক যদি চন্দ্রের সাথে হয় তাহলে অতি মিত্র হবে, আর অতি মিত্র সূর্য নিশ্চিত রূপে জাতকের জ্ঞানের ক্ষেত্রে কখনোই কমজোর হতে দেবে না। সূর্য পীড়িত না হলে চিন্তার কোনো কারণ নেই। আপনি এতটাই বুদ্ধিমান হবেন যে নিজের সমস্যার সমাধান অর্থাৎ রোগ, শত্রু ও ঋণ এসব জীবনকালে যে আসবে তার থেকে মুক্তি আপনি নিজেই করবেন। এসব ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। পীড়িত হলে
তাহলে কষ্ট দেবে, সন্তান হতে দেবে না, শিক্ষা বাধাপ্রাপ্ত হবে, আয়ের রাস্তা তৈরি হবে, কিন্তু হাতে আসার আগেই কাজ পণ্ড হবে, কাজ হতে গিয়েও হবে না, বিশেষ করে আয়ে সমস্যা হবে। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে সূর্য স্বগৃহী হবে। এখানে 20 অংশ অবধি মূল ত্রিকোণস্থ হবে। আপনার কুণ্ডলিতে মূল ত্রিকোণস্থ হয়ে যদি সূর্য ষষ্ঠে বসে, তাহলে বলাই বাহুল্য যে আপনি শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবেন। আপনার জীবনকালে লাগাতার সংঘর্ষ করার পর, জীবনের প্রারম্ভিক কাল কষ্টে যাওয়ার পর, সূর্য অনেক সময় যা প্রদান করে দেরিতে প্রদান করে, কিন্তু দেয় সব কিছু। সূর্য কোথাও না কোথাও বৃদ্ধ গ্রহের গণনায় এসে যায় আর আপনাকে দেবে সব। আপনাকে শত্রু হন্তা বানাবে। শত্রুর ক্ষেত্রে আপনি সবসময় বিজয়ী হবেন। রাজনীতিতে গেলে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ হবে, আপনার জন্য লাভপ্রদ হবে। তো ষষ্ঠে বসা সূর্য থেকে আমরা শ্রেষ্ঠ ফল আশা করতে পারি। অংশটা একবার দেখে নিতে হবে যে কত অংশে বসে আছে। রাজনীতি ছাড়াও কাউকে ঋণ দিয়ে তার বিনিময়ে পয়সা ইনকাম করতে পারেন, যাতে আপনি ভালো লাভ করতে পারবেন। জন্মকুণ্ডলীর সপ্তম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠেশ হয়ে সপ্তম ঘরে বসলে তো সবার প্রথম বলবো কুণ্ডলী মিলিয়ে বিবাহ করবেন। ব্যবসা করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ সপ্তম ঘরে কন্যা রাশি, যার অধিপতি বুধ। তো আপনার ইচ্ছা ব্যবসা করার দিকে যেতে পারে। সূর্যের দৃষ্টি লগ্নে পড়ার ফলে আপনার মন স্থির থাকবে না। আর ব্যবসার ঘরে যদি ষষ্ঠেশ গিয়ে বসে, তাহলে নিশ্চিত রূপে আপনাকে কষ্ট দেবে। এখানে যদি বুধ সূর্যের সাথে বসে, তাহলে ভদ্রযোগ নির্মাণ করবে। আর এছাড়াও সূর্য বুধের জুতি বুধাদিত্য যোগ নির্মাণ করবে। তো সেই অবস্থায় আপনার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বিবাহ যখন করবেন, তখন কুণ্ডলী মিলিয়ে অবশ্যই বিবাহ করবেন। তাতে দাম্পত্য জীবনে কষ্টদায়ী পরিস্থিতি তৈরি হবে না। এখানে সূর্য যদি পীড়িত হয়, অর্থাৎ রাহুর সাথে বসে বা শনির দ্বারা দৃষ্টিত হয়, তাহলে স্বামী অথবা স্ত্রী দুজনের দাম্পত্য জীবনে বিশেষ করে স্বাস্থ্যে সমস্যা উৎপন্ন করবে। নিয়মিত দুইজনের মধ্যে অকারণে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। সূর্য পীড়িত কম হলে সমস্যা কম হবে। কুণ্ডলীর অষ্টম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? অষ্টম ঘরে তুলা রাশি, যেখানে সূর্য নীচ হয়, কিন্তু আমরা জানি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ও তৃতীয় ঘরে সূর্যের নীচ ভঙ্গ হয়ে যাবে। ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে অষ্টমে গিয়ে বসলে সরল নামের বিপরীত রাজযোগ নির্মাণ করবে। এই অবস্থায় এই সূর্য আপনাকে সব কিছু প্রদান করবে। জুয়াতে, সাট্টাতে, লটারিতে আপনাকে আকস্মিক লাভ করাবে, কিন্তু পীড়িত হলে আপনাকে আকস্মিক ডুবিয়ে দেবে। তাই সূর্যের পরিস্থিতি ও অংশবল কতটা, সেটা একবার দেখে নিতে হবে। এখানে 10 অংশের অবধি হলে নীচ ভঙ্গ হবে, আর নীচ ভঙ্গ হয়ে রাজযোগ দেবে। শুরুর দিকে কষ্ট দেবে, তারপর লাভ করাবে। এই সূর্যের সাথে যদি রাহু বসে যায় বা এই সূর্য যদি শনির দ্বারা দৃষ্টিত হয়, তাহলে সমস্যা তৈরি করবে। শনির দ্বারা যদি সূর্য দৃষ্টিত হয়, তাহলে কি হবে? শনি সূর্যকে দেখলে কলঙ্ক লাগতে পারে, পিতার সাথে সম্পর্ক খারাপ হবে। আপনি যে মান সম্মান, পদ প্রতিষ্ঠা পাওয়ার যোগ্যতা রাখেন, তা আপনি পাবেন না। মীন লগ্নে সূর্য অষ্টম ঘরে বসে জবরদস্ত লাভ দিতে পারে। 10 অংশের নিচে হলে তাহলে সমস্ত রাজযোগ সূর্যই দেবে। কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থানে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে সূর্য কারক হয় অষ্টম ঘরে বৃশ্চিক রাশি, যার অধিপতি মঙ্গল। এটা জলতত্ত্বের রাশি। এখানে বসা সূর্যের জন্য আপনি
ভাগ্যর স্বাদ পাবেন। এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘর বা তৃতীয় ঘরকে দেখবে এবং আপনার পরাক্রমে বৃদ্ধি করাবে। ভাগ্যভাবে বসা সূর্য যদি পীড়িত হয়ে যায় তাহলে কি হবে? পীড়িত হয়ে গেলে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ সেক্ষেত্রেও সূর্য আপনার ভাগ্যের স্বাদ দেবে। কারণ হচ্ছে, যেভাবে গ্রহ কারক হয় সেখানে সেই গ্রহের কারকতা সম্পূর্ণ নষ্ট হবে না, কিন্তু পীড়িতকালীন অবস্থাতে কারকত্বর প্রভাব তো আসবে, তার সাথে সাথে সমস্যাও আসতে থাকবে, আর আপনি বুঝতেই পারবেন না যে কারকতার লাভ আপনি কখন পেলেন। সূর্যের সাথে বসা গ্রহকে যে তাকে পীড়িত করেছে, যেমন রাহু, কেতু অথবা শনির দৃষ্টি সবসময় পূর্ণত পড়ে, কিন্তু সাথে যে গ্রহ বসেছে সেই গ্রহ অংশের দিক থেকে কতটা দূরত্বে বসেছে। দূরত্ব কম থাকলে সমস্যা বাড়বে, আর দূরত্ব বেশি থাকলে চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে সূর্যের আরাধনা করুন। জন্মকুণ্ডলীর দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? দশমের সূর্য ধনু রাশিতে খুব ভালো লাভকারী সিদ্ধ হবে। নিজের ঘর থেকে নবম পঞ্চম যোগ বানাবে। ষষ্ঠেশের গিয়ে কর্মভাবে বসা কখনো কখনো সমস্যায় ফেলবে, কিন্তু এই ব্যাপারে নিশ্চিত যে সূর্য এখানে দিকবলী হবে, আর এই দিকবলী সূর্য অগ্নিতত্ত্বীয় রাশিতে বসেছে। অগ্নিতত্ত্বীয় রাশিতে হওয়ার দরুন আপনার জন্য লাভকারী হবে। কার্যক্ষেত্রে আপনার বৃদ্ধি ঘটবে। এরকম জাতক যদি কোনো সাধারণ পদে চাকরি করে তাহলে তার প্রয়াস থাকতে হবে উচ্চ পদের দিকে, এবং সেটা সে পাবেও। এখানে সূর্য যদি অংশ বলে কমজোর থাকে তাহলে সূর্যের আরাধনা করুন। এখানে বসা সূর্য থেকে জাতক লাভই পাবে। এখানে সূর্য যদি পীড়িত হয়, অর্থাৎ রাহুর সাথে বসে গ্রহণ দোষ লাগায় বা শনির দ্বারা দৃষ্টিত হয়, এখানে রাহুর সাথে বসলে রাহু গুরুর স্বভাব ধারণ করবে, আর গুরুর স্বভাব ধারণ করে সূর্যের সমান ফল দেওয়া শুরু করবে। আর সেই অবস্থায় গ্রহণ থেকে ভয় পাওয়ার কিছু নেই। গ্রহণ থেকে আপনার কোনো ক্ষতি হবে না। কুণ্ডলীর একাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠেশ গিয়ে একাদশ ঘরে বসলে বলবো আজীবন ঋণে থাকুন। কথাটা একটু অন্যরকম শুনতে লাগলেও এটা আপনার জন্য লাভদায়ী। ঋণ আপনার জন্য বরদানের সমান। ঋণ ঘরের অধিপতি গিয়ে আয়ভাবে বসলে ঋণ থেকেই আপনার আয়ের রাস্তা খুলবে। সেই অবস্থায় আপনি কখনো কাউকে ঋণ দেবেন না। ঋণ দেওয়ার আগে ভালো করে ভেবে নিন, কারণ ঋণ আপনি যখনই দেবেন তখনই আপনি ডুববেন। তাই বললাম, ঋণ দেবেন না, ঋণ নিন। একাদশ ঘরে শনির রাশিতে বসেছে সূর্য, তাই শনির সাথে সম্পর্ক একবার দেখে নিতে হবে। নিজের ঘর থেকে একাদশ ঘর এখানে ষষ্ঠ অষ্টমের সম্পর্ক তৈরি করছে, যাকে স্বরাষ্ট্রক যোগ বলে। কিন্তু সূর্য আয় ঘরে নিজে থেকে এতটা প্রভাবী হয়ে যায় যে জাতককে জীবনকালে পয়সার অভাব কখনো বুঝতে দেয় না। কিন্তু স্বরাষ্ট্রক যোগ তৈরি হওয়ার জন্য একটা সমস্যা আপনার থাকবে। উদাহরণ দিয়ে বলা যাক, একটা বড় পেমেন্ট আপনার আসার কথা ছিল, কিছুক্ষণ পরে জানতে পারলেন পেমেন্টটা আসছে না। এই ধরনের মানসিক অশান্তি হবে। কিন্তু এরপরেও বলবো, এই সূর্য আপনাকে ধন সম্বন্ধিত কোনো সমস্যা দেবে না। জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠেশ দ্বাদশ ঘরে গিয়ে বসলে শ্রেষ্ঠ। এখানে বসা সূর্য বিপরীত রাজযোগ নির্মাণ করবে, আর সেই অবস্থাতে এই সূর্য জবরদস্ত লাভ দেবে। এখানে বসে সূর্য পীড়িত হলেও লাভ দেবে। চোখ সম্বন্ধিত সমস্যা দিতে পারে, পিতার সাথে সম্পর্ক খারাপ করতে পারে, কিন্তু এরপরেও বলবো ষষ্ঠেশ হয়ে দ্বাদশ ঘরে বসেছে, তাই আপনার জন্য ক্ষতিকারক হবে না। মীন লগ্নের ব্যাপারে মূল কথা হচ্ছে সূর্যের রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই এখানে শ্রেষ্ঠ হবে।
পিতার অপমান করা থেকে বিরত থাকুন। এই সূর্য আপনার কুণ্ডলিতে রোগ, শত্রু ও ঋণ এই 3টে জিনিসের প্রতিনিধিত্ব করে। আর এই সূর্য আপনাকে আপনার জীবনকালে সব সমস্যা থেকে রক্ষা করবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মীন লগ্নের 12টা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।